আজকে সকালেই কথা হচ্ছিল, ভাবছিলাম, নিজের সঙ্গে নিজের কথা হচ্ছিল, ভাবছিলাম যে চিত্রকর যিনি ছবি আঁকছেন আর ফটোগ্রাফার যিনি ক্যামেরায় ছবি তুলছেন, এই দুজনের মধ্যে মিল কোনখানে? তখন আমার যেটা মনে হলো যে ছবিটা তারা সৃষ্টি করবেন, সেটা রং তুলিতেই হোক অথবা ক্যামেরার ক্লিকেই হোক, যে ছবিটা তারা সৃষ্টি করবেন সেই ছবিটা তাদের মনের মধ্যেই আছে, তাদের মনের মধ্যে আছে। রং তুলি দিয়ে ক্যানভাসের উপর ছবিটাকে মূর্ত করছেন চিত্রকর, আর ফটোগ্রাফার তার সেই মনে থাকা ছবিটাকে হয় খুঁজে বেড়াচ্ছেন অথবা আয়োজন করে, সম্পাদনা করে, এডিট করে ছবিটাকে তৈরি করছেন, তার মনে যে ছবিটা আছে সেটাকে মূর্ত করছেন। দুটো রাস্তা দুজনের। তো আমরা সাধারণ মানুষ, আমরা যারা ছবি তুলি, আমরাও তো ছবি তুলি ক্যামেরা দিয়ে। ক্যামেরা যার হাতে আছে তিনিই ছবি তুলতে পারেন, তাই আমরাও তো ছবি তুলি। তা আমরা যে ছবি তুলি সেই ছবিটা কেমন হয়, সেই ছবিটা যে আমরা তুলি তাতে আমাদের ভূমিকাটা কি? আমরা কি কোনো ছবি সৃষ্টি করি? আমরা যখন ছবি তুলছি সেই ছবিটা কি আমাদের মনের মধ্যে আছে, সেটাকে আমরা ক্যামেরায় তুলছি? যদি আঁকার কথাও আমি বলি, ছবি আঁকার কথাও যদি বলি, ওই একই প্রশ্ন এসে দাঁড়াবে যে কি আমার মনের মধ্যে কি সেই ছবিটা আছে যেটা আমি রং তুলি দিয়ে আঁকছি, বা শুধুমাত্র চারকোল দিয়ে আঁকছি, বা আপনার উড পেন্সিল দিয়ে আঁকছি, যেভাবেই আঁকি না কেন, সেই ছবিটা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে থাকা ছবিটাকে আমরা আঁকছি, বা আমাদের মধ্যে থাকা ছবিটাকে আমরা ক্লিক করছি? সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল ব্যাপারটা সেরকম নয়। পৃথিবী, আমাদের চারধারে দৃশ্যপট সবসময়ই চিত্রবহুল, সব কিছুই ছবিময়। এবার আমাদের হাতে ক্যামেরা থাকলে আমরা যদি ক্যামেরায় ক্লিক করে দিই, অটোমেটিক্যালি ক্যামেরা তার দায়িত্ব, কর্তব্য সম্পাদন করবে এবং সম্মুখে যে যা সে পাবে, তার সামনে সে যা পাবে, যে অবস্থায় পাবে, সেই অবস্থায় সে একটা ফটোগ্রাফি সৃষ্টি করবে। ওটা ক্যামেরা নিজে করছে, আমরা কিন্তু করছি না। আমরা করছি শুধুমাত্র ক্লিক করছি, আমরা কিন্তু ছবিটা সৃষ্টি করছি না। কারণ ছবিটা আমাদের মনের মধ্যে ছিল না, ছবিটা প্রকৃতিতেই আছে। আমরা কোনো একটা জায়গা, আমাদের প্রকৃতি দেখে কোনো একটা জায়গা বিশেষ করে হঠাৎ কোনো এক সময় ভালো লেগে গেল, আমরা ক্যামেরাটা দূরত্ব অমুক তমুক এ সমস্ত টেকনিক্যাল ব্যাপারের দিকে আমি যাচ্ছিই না, অতটা আমি জানিও না। তা আমরা ক্লিক করে দিলাম, ক্যামেরা তার কাজ সম্পাদন করলো। তখন সেই ছবিটা আমি তুলেছি বলে, আমি এই ছবিটা ফটোগ্রাফার আমি বলে আমি দাবি করছি। বাস্তবে তা নয়। সেই ছবিটা ভালো হোক, যথাযথ হোক, অথবা ভালো না হোক, যথাযথ না হোক, কোনো দায়ী আমার উপর বর্তায় না। কারণ ওই ছবি আমার ভেতরে ছিল না, ওটা আমার কোনো বক্তব্য নয়, ওটা আমার কোনো বক্তব্য নয়।
এখন সেইটা আজকে হঠাৎ করেই কাকতালীয়ভাবে ওই ঘটনাটারই আজ প্রমাণিত হয়ে গেল আমার জীবনে। দুপুরবেলা আমি ছাদে উঠেছিলাম, সেই সময়ে পাশের বাড়ির ছাদের প্যারাপিটের ওপরে একটি পায়রা এসে বসেছিল। এই সাধারণ অর্ডিনারি যে পায়রাগুলো, আমরা পাতি পায়রা, যেগুলোকে তিলে পায়রা নাকি সব বলা হয়, সেই পায়রাগুলো খুব শৌখিন পায়রা কিছু নয়, খানিকটা ঘুঘু টাইপের দেখতে, ঘুঘু পাখি জাতীয় টাইপের দেখতে যে পায়রাগুলো, সেই পায়রাগুলো সাদা রঙের, অল্প কালো ছিট ছিল। সে পায়রাটি ওই পাশের বাড়ির ছাদের প্যারাপিটের উপর একটা পজিশানে সে এসে বসেছিল। এমন পজিশানে সে এসে বসেছিল এবং ওই বাড়ির চারধারের যে পারিপার্শ্বটা, ওই পারিপার্শ্বটা মিলে এবং পায়রাটির বসে থাকাটা মিলে সব মিলিয়ে একটা ছবি ওখানে হয়ে বসেছিল ছবিটা। এবং সেই সময় আমি, আকাশে তখন ভালো রোদ ছিল, ভালো রোদ থাকার জন্যে আমি তো মোবাইলে ছবি তুলেছি, আমার তো কোনো ক্যামেরা নেই আলাদা করে, ভালো ডিএসএলআর বা এই সমস্ত কী সব ক্যামেরা বলে, দামি ক্যামেরা, ওসব তো আমার নেই, আর ওগুলো থাকলেও আমি তা অপারেট করতে পারবো না। তা আমি ওই মোবাইল ক্যামেরা, তাও পাতি মোবাইল ক্যামেরা, সেই মোবাইল ক্যামেরা দিয়ে আমি যখন ক্লিক করি, আমি দেখতে পাই না যে আমি যেখানটার ছবিটা তুলছি তার ঠিকমতো পজিশন মতো ঠিকমতো করে আমি তুলতে পারছি কি না। আমি শুধু পায়রাটাকে দেখতে পাচ্ছি, আর উজ্জ্বল আলোয় আমি কিন্তু মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছি না। সেই অবস্থায় আমি ওটাকে ক্লিক করে দিয়েছি, ছবি উঠে গেছে। তবে ছবিটা ওঠার পর আমার মনে হলো যে ঠিক আছে, ছবিটা ভালোই হয়েছে, পায়রাটা তো ঠিকমতো এসেছে। এবার ছবিটা কতটা ভালো হয়েছে না হয়েছে বিচার বিশ্লেষণ করে সেটা আমি দেখিনি। বিচার বিশ্লেষণটা আমার জীবনে প্রায় কোনোদিন ছিলই না, নেই। বিচার বিশ্লেষণ বলে আমি কিছু বুঝি না। যা আছে তাই আমি গ্রহণ করি। তোমার যা আছে তা আমি গ্রহণ করি, আমার যা আছে তাই তোমাকে দিই। বিচার বিশ্লেষণের ধার ধারি না। তো ছবিটা দেখলাম, পায়রার ছবিটা দেখে মনে হলো হ্যাঁ উঠেছে, পায়রার ছবিটা ভালোই উঠেছে। কতটা ভালো উঠেছে, কেন ভালো উঠেছে সেসব আমি কিছু জানি না। তো যাই হোক, আমি একটা ফেসবুক পোস্ট করলাম। দীর্ঘদিন ফেসবুক পোস্ট করি না। ফেসবুক পোস্ট বলতে তো আমি 2-4 লাইন কবিতা লিখতুম, তা এখন তো সেসব পারি না, লিখি না, কবিতা ছেড়ে চলে গেছে। বহু মানুষের উপর অনেক কিছু অন্যায় অনাচার করেছি, সেসব হয়তো কবিতা সহ্য করতে পারেনি, তাই কবিতা আমাকে ছেড়ে চলে গেছে। তো সে যাক, গেছে তো গেছে, কত কিছুই তো ছেড়ে চলে যায়, কত কিছুই তো ছেড়ে যাচ্ছে, বা কত কিছুই তো এসে পৌঁছাচ্ছে না হাতের মধ্যে, মননের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, স্বপ্নের মধ্যে। তো কী করা যাবে, কিছু করার নাই। কিছুদিন আগে পর্যন্ত, যখনও আমার বয়স হওয়া শুরু হয়নি তখনও পর্যন্ত, সেটা কত বছর বয়স না, যখনও আমার বয়স হওয়া শুরু হয়নি সেই বয়সটা কত বছর না, ধরুন আমার জীবনের 50 বছর। 50 বছর যখন আমি ক্যালেন্ডারে অতিক্রম করেছি তখনও আমার কিন্তু জীবনে বয়স হওয়া শুরু হয়নি। 50-এর পর থেকে একটু 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 করে বয়স বাড়তে শুরু করে, সেটাও খুব উল্লেখযোগ্য মাত্রায় আমি টের পাইনি। এই বেশ গত কয়েক বছরে আমি টের পেলাম যে আমার বয়স বাড়ছে এবং খুব দ্রুত হারে বাড়ছে। যতটা বয়স বাড়া আমার প্রথম জীবনে যতটা মন্থর ছিল বা স্থির হয়েছিল, স্থগিত ছিল, এখন তার থেকে বহু গুণে বেশি পরিমাণে বয়সটা আমার বাড়ছে। আমার মনে, আমি শরীরের কথা বলছি না, আমার মেধার কথা বলছি না, আমার মনের কথা, আমার সামর্থ্যের কথা, আমার বোধের কথা, আমার চিন্তার কথা, এইসব কথা বলছি, এইসব বয়স বৃদ্ধির কথা বলছি।
তো ছবিটা আমি ফেসবুকে পোস্ট করলাম। তো ফেসবুকে পোস্ট করে আমি অ্যাজ ইউজুয়াল অন্য কাজ করছি, অন্যান্য পড়াশোনা করছি, কাজ করছি, উঠছি নামছি, সিঁড়ি ভাঙছি, সিঁড়ি গুনছি, উপরের সিঁড়ির সঙ্গে নিচের সিঁড়ির উচ্চতা কতটা, নিচের সিঁড়ির সঙ্গে উপরের উচ্চতা কতটা, তার নিচেরটার সঙ্গে এইটার উচ্চতা কতটা, এইসব নির্ণয় করছি মনে মনে। দীর্ঘক্ষণ পরে কী কারণে জানি না ফেসবুকে হাত দিয়েছি, হঠাৎ দেখি সেই ছবিতে অনেক কমেন্টস, অনেকের ভালো লেগেছে ছবিটা। কেউ কেউ এসে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সেই ছবিটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তাও বলছেন। এখন তারা মনে করছেন ছবিটা আমি তুলেছি, আর আমি যদি অসৎ হই, আমি যদি শর্ট হই, আমি যদি প্রবঞ্চক হই, আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমিও দাবি করব যে ছবিটা আমি তুলেছি। অ্যাকচুয়ালি তো ছবিটা আমি তুলিনি। এই ছবির পেছনে আমার কোনো অবদান নেই, এ ছবি তো আমার মনে ছিল না। ছবিটি তৈরি হয়ে বসেছিল, আমি সেই মুহূর্তে এসে পৌঁছেছি। এটাকে বলে কাকতালীয় ঘটনা। তাল পেকে রেডি হয়েছিল, কাকটি এসে বসেছে, তালটি খসে পড়েছে। আমরা মনে করলাম কাকের কি ক্ষমতা, কাক একটা তাল গাছ থেকে ফেলে দিল। ব্যাপারটা তো সেরকম নয়। দুটো ঘটনা পরস্পর, কেউ কাউকে চেনে না জানে না, অথচ দুটো ঘটনা মুখোমুখি এসে ঘটে গেছে। তো ছবিটি তৈরি হয়ে বসেছিল, আর আমি সেই সময় এসে মোবাইলটা ক্লিক করে দিয়েছি, ছবিটা উঠে গেছে। ছবিটা যখন আমি দেখেছিও, তখনও আমি ছবিটা কতটা ভালো হয়েছে, কী তার অর্থ, কী তার তাৎপর্য, কী সে বলতে চাইছে আমি জানতাম না। ছবিটা উঠে গেছে। এখন দেখি, আমরা তো স্বপ্নতাতের মধ্যে আছি। স্বপ্নতাতে বিভিন্ন রকমের ছবি রচনা করে চলেছেন কবি অনন্ত ওরফে অনিকেত পাত্র। তো যে ছবি আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, পড়ে এসেছিলাম যতটা পর্যন্ত, অভিব্যক্ত কণা থেকে অতীত কণায় সন্ধানী এক কবির দিকে, কণার দিকে, এত দূর পর্যন্ত পড়ে এসেছিলাম। তার পরিবর্তে, এটা উৎসবতীর কথা ছিল, তার পরিপ্রেক্ষিতে অনন্ত বলছেন, কবির ভিতর খুলি ভর্তি ধুলোবালি ছাড়া তো তুমি কিছুই পাবে না। উৎসবতী কল্পনা করছেন যে কবি অনন্তর মধ্যে অনেক কিছু আছে, অনেক রহস্য আছে, অনেক রোমাঞ্চ আছে, অনেক অন্য অন্য জগতের খোঁজ আছে। তিনি কল্পনা করছেন তার কবিতার লাইন শুনে, তার বচন শুনে, তার দৃষ্টিভঙ্গি এবং তাকে দেখে, তার শারীরিক চেহারা দেখে। অনন্ত বলছেন যে না, কবির মধ্যে কিছুই নেই, তার খুলি ভর্তি ধুলোবালি আছে, আর তুমি কিছু পাবে না। তার উত্তরে উৎসবতী বলছেন, ধুলোই আমার জীবন মরণ, আজীবনের সাধ্য সাধন, ধুলোতে প্রাণ, ধুলোতে তীর, শরীর জুড়ে ধুলো মন্দির, ধুলোয় কণা, বালিতে কণা, কণা জন্মে জীবন কণা। তাই তো আমরা তো বিজ্ঞানের পরিভাষায় আমরা যা কিছু প্রকৃতিতে দেখছি স্বয়ং নিজেকে ধরে, আমরা সবাই তো স্টার ডাস্ট, নক্ষত্রের কণা মাত্র। তো সেই কথাই পদার্থবিদ উগো ফানোর সুন্দর এক উক্তি আছে, yet we come from dust and return to dust, ফিজিক্স টুডে গ্রন্থে আছে। আমরা ধুলো থেকেই আসি এবং ধুলোতেই ফিরে যাই। ধুলো মানে হচ্ছে কণা, পদার্থের, জড় পদার্থের কণা, পাথরের কণা, নক্ষত্রর কণা। বেদ, রামায়ণ, মহাভারতেও এসব আছে ভিন্ন ভাষায়। যাবচার্ণক মেদিনী কথা শুনেছ বোধহয়। অতীত ভারতীয় মানুষজনের মৌল কিছু দৃষ্টিভঙ্গি দেখে বিস্ময় মনে ধরে না। আসমান ভাই, উঠবো এবার, ভালো লাগলো, অনেক কথা বাকি রইল,
ঘোড়া দুটো কে এঁকেছে দেওয়াল জুড়ে? এসব কথা বলতে বলতে হঠাৎ উৎসবতীর দেওয়ালের দিকে একজোড়া ঘোড়ার ছবির দিকে চলে গেল। তখন সে জিজ্ঞেস করলো, ঘোড়া দুটো কে এঁকেছে দেয়াল জুড়ে? দারুণ তো টান, উঠবে বলে মনে হচ্ছে এই এখুনি। ঘোড়া উঠবে অর্থাৎ পক্ষীরাজ ঘোড়া, দেখা যাক। আসমান ভাই বলছেন, অনুই করে ওসব কর্ম। নদীর কয়লা কুড়িয়ে এনে কোপাই থেকে সেদিন রাতে এঁকে ফেলল। সারাটা রাত ছবির দিকে চেয়ে চেয়ে রাত কাটল। সবাই বলে দারুণ ছবি, অনুও বলে। ওরা বোধহয় উড়ে যাবে খোয়াই চড়ে, আপনিও তো তাই বললেন। উৎসবতী, কবি মানুষ কত যে ভাবে, অগাধ ভাবে। ভেবে ভেবেই জয় করে যায় জীবনজোড়া ব্যথা পাহাড়, নুড়ির দুঃখ। ঘোড়া দুটো সত্যি দারুণ, তুমি অনন্ত। হাতে তৈরি কাগজ পড়ে এমন ঘোড়া এঁকে দেবে? না করো না, চলো উঠি, চলো কাগজ এবং কালি কিনবো ছবির জন্য, ঘোড়ার জন্য। বলছে যে কাগজের উপর তুমি আমাকে এমন ছবি এঁকে দাও। আসমান বলছে বর্ণালীতে পাওয়া যাবে, তবে তো কোনো দোকানের নাম হয়তো, বর্ণালীতে পাওয়া যাবে এই কাগজ এবং কালি। উৎসবতী, সেটা কোথায়, কত দূরে? অনন্ত, নবদ্বীপের ঠিক পাশেতেই। ওই নবদ্বীপে একটি দোকানের নাম, তার পাশেতেই। সুজিত দাদার ছোট্ট দোকান, হাতের কাজই বিক্রি করেন। উৎসবতী, চলো চলো, একটা ফোন করে নেব স্টেশনেতে, ট্রেনটা ঠিক কখন আসছে জেনে নেব। কাছাকাছি পিসিও বুথ কোথায় আছে? অনন্ত, নবদ্বীপদার দোকানেই তো বুথ রয়েছে, দেখনি নাকি? আসমান, আসবেন আবার যদি পারেন, আর কি দেখা হতে পারে কেই বা জানে। উৎসবতী, হবে না কেন? স্থায়ী ঠিকানা আমি তো ঠিক পেয়ে যাব অনুর কাছে। ভালো থাকবেন, চিঠি লিখব। ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনি লিখে দিতে পারেন এই খাতাতে। উৎসবতী খাতা বাড়ায়। আসমান আলী লিখে দিল asman96@amazon.com। লেখা হলে উৎসবতী পড়ে নিল। তারপর উৎসবতী বলল, ভালোই হলো, মেল করব, উত্তর দেবেন আশা করি। এখন চলি, দেখা হবে আগামী দিনে। আসমান, আচ্ছা আসুন, ভালো লাগলো। সিঁড়ি ভেঙে নিচে নেমে ওরা দুজন হাঁটতে থাকে জোর কদমে। ছাত্রাবাসের পিছন দিকে বেরিয়ে গেল। রতনপল্লী শর্টকাটেতে যাবার একটা গলি আছে। গলির মুখে বাঁকার আগে অনন্ত রায় বলে যাচ্ছে, ওই বাড়িটা লীলা রায়ের। অন্নদাশঙ্কর রায় মহাশয়ের জীবনজোড়া বিদেশি বধূ। আমেরিকাতেই জন্ম যে তার। কেউ থাকে না ওই বাড়িতে, উনি গত কয়েক বছর কেয়ারটেকার রাখা আছে। উৎসবতী, বাবাকেও তো বলতে হবে একটা বাড়ি এই মাটিতে কেনার জন্য এই মাটিটার লীলা জানতে। অনন্ত, কে থাকবে, কেয়ারটেকার? উৎসবতী, মাঝে মাঝে আসা যাবে, পৌষ মেলাতে, হোলি খেলাতে। শুনেছি তো পয়লা বৈশাখ রবীন্দ্র জন্ম স্মরণোৎসব বসে এখানে প্রতি বৎসর। হলকর্ষণ, 22 শ্রাবণ বৃক্ষরোপণ, মহালয়ার আনন্দমেলা গৌর প্রাঙ্গণে ঢাকে ঢোলে বেশ জমবে। তোমাকে নিয়ে কবি কোণে বসা যাবে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কবিতা লিখে যা জুটবে দুস্থ ছাত্রছাত্রীদেরই সেবার জন্য উপাচার্য মহাশয়কে হাতে তুলে দিয়ে আসব, নিজেও দেব সমপরিমাণ ভাড়ার থেকে। আচ্ছা অনু, শোনো একটু, ধরো তুমি কবিতা লিখেই বাংলা জুড়ে, ভারত জুড়ে, দেশ বিদেশে খ্যাত হলে। অনেক লোকের কবি তুমি,
সেদিন তখন অনেক কিছুর মালিক তুমি, সেদিন তুমি বাংলা ভাষার জন্য কি কাজ বেছে নেবে? অনন্ত এবার উত্তর দিচ্ছে, বার্নার্ড শ তার নোবেল পাওয়া সব অর্থ দিয়ে থুয়ে গড়েছিলেন একটি অছি। স্বপ্ন ছিল ইংরেজদের ভাষার লিখন আরও সহজ সরলটি হোক। তাঁর ইচ্ছা অর্থগুলোর একটুকুনো ফল ফলেনি, এটাই ভেবে আক্ষেপ হয়। ভাষা মনের হয়েও ভাষা একটি রাজনৈতিক ব্যাপার স্যাপার। অর্থনৈতিক টানের দিকে ভাষার বিকাশ ভালো করে ভাবো একটু। বাংলা ভাষাকে সামিল করে দিতে হবে অর্থনৈতিক প্রয়োগ ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষমতা এবং নিয়ম গড়ে ভাষার প্রচার এবং প্রসার। আমি আগেও এই কথা বলেছি যে আমরা তখন বাংলা ভাষা চেতনা সমিতি করে বাংলা ভাষার প্রচার এবং প্রসারের স্বার্থে কাজ করছি। তখন এই সব কথাবার্তা ভাবনা চিন্তা আমাদের মধ্যে হচ্ছে যে ভাষাটাকে শুধু মৌখিকভাবে ভালোবাসলে, প্রাণের ভাষা, মনের ভাষা, আরামের ভালোবাসা, ভালোবাসার ভাষা, এইসব বললে হবে না। ভাষাটাকে কাজের ভাষায় রূপান্তরিত করতে হবে। ভাষাটির সঙ্গে একটি অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে, করার জন্য রাষ্ট্রের কাছে দাবি করতে হবে। নচেত যদি কাজের ভাষা যদি না হয়, অর্থনীতির সঙ্গে যদি সেই ভাষার সম্পর্ক না থাকে, তাহলে সেই ভাষাকে টিকিয়ে রাখা যাবে না। সেই সব কথাই এখানে বলা হচ্ছে। কবি সেই সব কথাই এখানে বলছেন। কবিদের কাজ ভেবে যাওয়া, ভাবনাগুলো লিখে যাওয়া, অন্য রকমভাবে লিখে 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 জাগাবো ভাষা, জাগবে ভাষা। বাংলা ভাষা অগাধ আকাশ, স্বপ্নে মানি, সত্য জানি। চর্চা এবং পরিশ্রমে এগিয়ে যাবে শত শত বাধার মুখে, জীবন মরণ পথে পথে, বিবর্তনের রেখার খাতে। আমি কি আর তেমন কোনো হোমরা চোমরা লেখক বটি? উপহার বা খ্যাতির জন্য আমি লিখি না। মানব মনের চেতনা প্রসার রেখা স্রোতকে সঠিক রূপে ধরে রাখতে লেখা আমার। এটা আমারও কথা, এই কথাই আমিও বলি। আমাদের লেখক বন্ধুরা অনেকেই, যারা লেখক বন্ধু বলে নিজেদের বিশ্বাস করেন, তারা অনেকেই তাদের জীবন আচরণ দেখে এমনটা মনে হয় না। তাদের জীবন আচরণ এই সত্যকে মানে বলে মনে হয় না। উপহার বা খ্যাতির জন্য আমি লিখি না। মানব মনের চেতনা প্রসার রেখা স্রোতকে সঠিক রূপে ধরে রাখতে লেখা আমার। চেতনার যে প্রসার, সেই প্রসারেরকে যদি আমি রেখাঙ্কিত করি, চেতনা প্রসারকে যদি আমি রেখায়িত করি, তার যদি আমি একটি লেখচিত্র আঁকি, তাহলে তার সেই রেখার যে স্রোত, তাকে সঠিক রূপে ধরে রাখার জন্য আমার লেখালেখি। উৎসবতী বলছেন, আমি কিন্তু মনে মেনেছি তোমার খ্যাতি পাহাড় ছোঁবে, আকাশ ছোঁবে তোমার লেখা। উৎসবতী মনে মনে অনন্তকে খুব বড় কিছু ভাবেন, চিন্তা করেন, কল্পনা করেন, কারণ সেখানে তিনি তার অনন্তর মধ্যেই তিনি তার আশ্রয়ের সন্ধান করেন। তাই তিনি একটু বেশি ভাববেনই। সুদূর কোনো আগামী ভোরে তুমি যে বও কণায় কণায়, কণা জন্মে জীবন কণায়, মহাকাশের শূন্য ডানায়। অনন্ত বলছে, কেন যে অত বাড়িয়ে বলো, আমার লেখা সত্যই কি তেমন কিছু? না না, আমি তেমন কিছুই লিখি না কো। যা কো সব, বর্ণালী তো এসেই গেলাম। এই তো দেখছি গলির ভিতর কেমন কত সাইবার ধাবার ব্যাঙের ছাতা। উৎসবতী, বালিবোধক যুগের প্রভাব বিশ্বজুড়ে, বিশ্বভারতী, শান্তিনিকেতন, বিচ্ছিন্ন এক দ্বীপ কি কোনো? তুমি একটা কোর্স করে নাও কম্বাইন্ডে, গণিত্র সদনে নাম লিখিও, উইন্ডোজ আর লিনাক্স সিস্টেম দুটোই শিখো। দেখো অনেক কাজে লাগবে। ডিটিপিটা অতি অবশ্যই শিখে নেবে। অনেক কিছু কিন্তু তথ্য, ইনফরমেশন, টেকনিক্যাল টার্ম, এগুলো কম্পিউটারের ভাষা, কম্পিউটার সম্পর্কিত ভাষা। তখন কম্পিউটার আমাদের
অফিসে, কাজে কর্মে, স্কুলে, কলেজে প্রসার শুরু হয়েছে, কম্পিউটারের রাজত্ব শুরু হয়েছে তখন, সেই সময় এইসব লিখছেন কবি। লেখার কাজে, পড়ার কাজে সঠিক যত উপাদানের ঠিক ঠিকানা দিশা দেবে ওয়েবসাইট নবদিশার মৌলবোধে। নিজেকে তুমি দাও, সঁপে দাও মাটির দিকে, জ্ঞান বিজ্ঞান অগাধ আকাশ বোধে তোমাকে শিকড় দেবে। আমাদের বাড়ি আসতে পারবে আগামী বুধে? উৎসবতী অনন্তকে জানতে চাইছে। আমাদের বাড়ি আসতে পারবে আগামী বুধে, 2রা মে মানে বৈশাখ 19 তারিখে? আমি তোমাকে কম্পিউটারের কিছু কিছু ব্যাপার স্যাপার শিখিয়ে দেব, বলো আসবে? ঠিক আসবে? অনন্ত: দেখব বুঝে, পড়ানো আছে, ফোনে জানাবো কাল বিকালে। এদিকে এসো। এটাই হলো সেই বর্ণালী। ওরা দুজন দোকান মুখে গিয়ে দাঁড়ায়। হাতে তৈরি কাগজ চাইল অনন্ত রায়, হ্যান্ডমেড পেপার। বুঝে সুঝে কাগজ বাছে, সাদা, হলুদ, গোলাপি কাগজ। উৎসবতী চাইনিজ ইঙ্ক চেয়ে বসল। 4টা কৌটো তুলে দিল অনুর হাতে। 18খানা কাগজ সিটকে গুছিয়ে এঁটে অনুর হাতে তুলে দিলেন দোকানি দাদা। উৎসবতী দাম দিয়ে দেয়। 80 বলে চলল হেঁটে, রিক্সা নিল স্টেশন পথের। রুদ্রপলাশ দেখতে দেখতে যাচ্ছে ওরা। পঞ্চবটির কথা শুনল অনুর কাছে উৎসবতী। আঙুল তুলে দেখায় কবি পঞ্চবটির অবস্থানটা। হাবভাবেতে বেশ খুশি আজ উৎসবতীর কোমল বদন। উৎসবতী এবার বলছেন, সব কাগজেই ঘোড়া আঁকবে, খুব বড় জোর 2টো তোমার। আমাকে দিও বাকি সবই, নিয়ে যাব জর্জিয়াতে। সব ছবি তুমি আঁকবে, 18টা কাগজ, তার 2টো ছবি বড় জোর তুমি রাখতে পারো, বাকি সব ছবি তুমি আমাকে দেবে, আমি ওই ছবি জর্জিয়াতে নিয়ে যাব। স্বভাবসিদ্ধ নিজের রেখায় এঁকে দিও। ছাত্রাবাসের ঘোড়া দুটোর বন্ধু হবে সেসব ঘোড়া। যে ছাত্রাবাসে যে 2টো ছবি ওদের ঘরে গিয়ে দেখে এলো উৎসবতী। ভালো লাগলো ঘোড়া দুটোকে মনের ভিতর। সুনীল দাসের ঘোড়ার কপি করনি তুমি? আমাকে 2টো পাঁচমুড়াতে শিল্প হওয়া বাঁকুড়া ঘোড়া এনে দেবে? সুনীল দাসের বিখ্যাত ঘোড়াকে তুমি নকল করনি, তুমি নিজের মতো করে এঁকেছো। এই কথা প্রসঙ্গেই আবার একই সঙ্গে উৎসবতী বলে ফেললেন, পাঁচমুড়ার 2টো ঘোড়াও চেয়ে বসলেন ওর কাছে। আনন্দ বললেন, এত ঘোড়া নিয়ে তুমি কিটা করবে শুনি? ঘোড়ায় চড়ে কষে বেড়াবে ওই দেশটা? আচ্ছা দেব, আজই আঁকবো 18 ঘোড়ার ক্ষিপ্রকুরের ধুলোর বালি রাত্রি মায়ার। পাঁচমুড়াতে মাটি জীবন পাওয়া ঘোড়া, হোস্টেলেতেই ট্রাঙ্কে আছে। আগে বললে আজই দিতাম। পাঁচমুড়ার ঘোড়া ওর নিজের কাছেই আছে, ওর ট্রাঙ্কের মধ্যে। যদি জানতো তাহলে আগেই সেটা উৎসবতীকে দিয়ে দিত। তোমার বাড়ি যেদিন যাব নিয়ে যাব। উৎসবতী: ঠিক বলছো, ঠিক বলছো, মানে নিয়ে যাবে তো? এই বুধবার ফাঁকি আছি, তুমি গেলে বেশ ভালো হয়। এটা ফাঁকি আছি না ফাঁকা আছি হবে? এই বুধবার ফাঁকা আছি। কত কথা, অনেক কথা কইতে কইতে এসে গেল সিনেমাতলা। একটা মিছিল এগিয়ে আসছে, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে। খেটে খাওয়া জীর্ণ মুখের মিছিল যাত্রা। স্লোগানগুলি প্রথম যাঁরা মুখে বলছেন, বেশ দেখতে, পালিশ পালিশ অন্য শ্রেণীর। একটা মিছিল আসছে, সর্বহারা শ্রেণীর মিছিল, কিন্তু যারা স্লোগান দিচ্ছেন তাদের মুখ যেন পালিশ করা। অর্থাৎ সর্বহারা শ্রেণীর সংগ্রামকে কাদের হাতে এখন পর্যবসিত হয়েছে সেই কথা কবি অনন্ত বলছেন, বা কবি অনিকেত বলছেন। তথ্য বলে বিশ্বজুড়ে মানুষ এত, তবুও দেখি সৎপথেতে সহজ সরল বাঁচার মতো খাদ্য পোশাক উৎপাদনে কমতিটি নেই, ঘাটতি আছে বন্টনেতে। উৎপাদনে ঘাটতি নেই, ঘাটতি আছে বন্টনেতে।
অমর্ত্য সেন একটু দেখুন, রাষ্ট্রসংঘ দেখবে নাকি এসব বিষয়, যে যত পায় লুটে পুটে কাট দিচ্ছে। তার মানে এখানে অর্থনীতির কথা, রাজনীতির কথা, সমাজনীতির কথাও এই কাব্যনাট্যের মধ্যে বিবেচ্য বিষয় হয়ে উঠছে। শুধুমাত্র ওরা নিজেদের প্রেমে আবুডুবু মুগ্ধ এমনটা নয়, কিন্তু সমস্ত বিষয় আশয় তাদের দুজনকে কেন্দ্র করে আলোচনার মধ্যে উঠে আসছে। এখানেই অনিকেতের সার্থকতা, এখানেই তার পরিশ্রমের প্রমাণ। তথ্য বলে বিশ্বজুড়ে মানুষ এত, তবুও দেখি সৎপথেতে সহজ সরল বাঁচার মতো খাদ্য পোশাক উৎপাদনে কমতিটি নেই, ঘাটতি আছে বন্টনেতে। অমর্ত্য সেন একটু দেখুন, রাষ্ট্রসংঘ দেখবে নাকি এসব বিষয়, যে যত পায় লুটে পুটে কাট দিচ্ছে। অনন্ত রায় রিকশা থেকে নেমে পড়ে, ভাবছিল তার ভাবনা বিশ্ব, কথন বিশ্বে ফুল ফোটাতে হবেই তাকে, এই ভাবটির উৎসবতী নিঝুম ছিল এবং কিছু দ্বিধার ভিতর, লেট ট্রেনটাও পাবে কিনা এসব ভেবে, বুকা পায়ের পতাকা মিছিল ভেবে ভেবে, পোড়া কাঠের কালো শরীর খেটে খাওয়া মানুষজনের প্রকৃত শ্রমের মানুষ ওরা, ওরা গরিব। লাল পতাকা সারা ভারতের পথে পথে, বিশ্বপথে ওড়ে না কেন? প্রশ্ন অনেক। অন্ন বস্ত্র বাসস্থানের যোগান কথা থাকবে কেবল সংবিধানে, ছাপা বইয়ের মলাট মাঝে শুধুই কেবল থাকবে যত মানুষজনের অধিকারের গল্প কথা। কেন এমন হতে থাকবে? এই কি স্বাধীন ভারত মায়ের সেবাদাসদের কর্মকাণ্ড? ফন্দিতন্ত্রের পথিক সাধক যত সকল, সেবক সেবক আমি সেবক বলে যারা, ভোটের আগে কেবল চেঁচায়, তাদের মধ্যে বেশিরভাগই বিড়াল তাপস, ভারতবর্ষকে ঠেলে দিচ্ছে বিশ্বজোড়া লজ্জাপথে। জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায়দুর্লভ আর মির্জাফরদের দিন ফিরেছে। এত ভাবনা, এই ঘটনা সেই ঘটনা, এই সবই ইতিহাসের পাতায় যাবে। চোরা ঘূর্ণি ঢুকতে পারে লেখার সময়, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, মহাকাশের বুকের রেখায়, সময় রেখায়। স্টিফেন হকিং এবং যত হকিং ধ্রুবক সেই ইতিহাস, সময় স্রোতের ইতিহাসকে কবিতা ভাষায় গেঁথে দিয়ে বিশ্বজুড়ে ইতিহাসের একক সাক্ষী মানব তিনি। এই হকিন্সের প্রসঙ্গে এসেই আমরা আজকের এই ষষ্ঠ পর্বের যে কবিতা পাঠ, এটা আমরা শেষ করতে চাইছি। এর পরে এর বাকি অংশটুকু আশা করছি আর একটা সিটিংয়েই হয়ে যাবে, তাহলে আমার ষষ্ঠ পর্ব শেষ হয়ে যাবে। তাহলে আমি এই যে ষষ্ঠ পর্ব 4টে পার্টে হবে ভেবেছিলাম, তো 4টের মধ্যেই হয়ে যাবে। মাঝে মাঝে ভাবছিলাম 4টেতেও হয়তো হবে না, কিন্তু মনে হচ্ছে এবার 4টেতেই হয়ে যাবে। পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।